আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি চমৎকার একটি ঘটনা নিয়ে। মানুষ ও পরীর এমন হৃদয় বিদারক ঘটনা হয়তো আপনারা খুবই কম শুনে থাকবেন। আশা করছি আজকের ঘটনাটি আপনাদের খুবই ভালো লাগবে। ঘটনাটি শুরু করার আগে শ্রোতা বন্ধুদের কাছে আমার ছোট্ট একটি আবেদন, অনুগ্রহ করে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি প্রেস করে দিবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন ঘটনাটি শুরু করা যাক। এই ঘটনাটি সংগ্রহ করা হয়েছে আশিক নামের এক ভাইয়ের কাছ থেকে। এই ঘটনাটি ঘটেছিল নাটোর জেলার লালপুর উপজেলার নামান্দপুর গ্রামে। এই ঘটনাটি ঘটেছিল 1985 থেকে 90 সালের দিকে। এই ঘটনাটি ওই গ্রামের একটি প্রচলিত ঘটনা। এই ঘটনাটি ঘটেছিল আজাদ মিয়া নামের একজনের পরিবারের সাথে। আজাদ মিয়ার ছিল 5 মেয়ে এবং 1 ছেলে। আজাদ মিয়া পেশায় একজন কৃষক ছিলেন। এত বড় পরিবারের ভরণ পোষণ করতে ওনার একার পক্ষে কষ্ট হয়ে যেত। আজাদ মিয়ার পরিবারের বড় সন্তানের নাম ছিল আব্দুল লতিফ মিয়া। সে 16-17 বছরের একজন যুবক। এই ঘটনাটি ঘটে মূলত এই লতিফ মিয়ার সাথে। আব্দুল লতিফ মিয়া বড় হওয়ার পর থেকেই বাবার সাথে কৃষিকাজে সহায়তা করত। সেই সাথে বাজারে একটা দোকানে দর্জির কাজও করত। অভাব অনটনের তাড়নায় এই লতিফ মিয়ার বেশি দূর পড়াশোনা করা হয়ে ওঠেনি। বাজারে দর্জির কাজ শেখা হলে পুরাতন একটা সেলাই মেশিন নিয়ে সে বাড়িতে কাজ করা শুরু করে। সময়টা ছিল তখন গ্রীষ্মকাল। গ্রীষ্মের প্রচন্ড গরমে ঘুমানোটা তখন কষ্টকর হয়ে পড়েছিল। একদিন রাতে এই লতিফ মিয়া ঘরে ঘুমাতে না পেরে একটা মাদুরার বালিশ নিয়ে চলে যায় বাড়ির পাশে একটা লিচু গাছের নিচে। লিচু গাছের নিচে সে যে আগে কখনো ঘুমায়নি বিষয়টি এমন না। প্রচন্ড গরম পড়লেই সে এই লিচু গাছের নিচে এসে মাদুর বিছিয়ে শুয়ে পড়ত। তার বয়সী অন্যান্য ছেলে মেয়েদের তুলনায় তার মধ্যে ভয়ের একটু কমই ছিল। তো লতিফ মিয়া ঘুমানোর জন্য চোখ বন্ধ করে। কিছু সময় পরে মনে হলো প্রচন্ড এক আলোর ঝলকানিতে তার চোখ খুলে যায়। সে চোখ খুলে তাকিয়ে দেখে গাছের উপরের একটা নির্দিষ্ট জায়গা থেকে প্রচন্ড আলোর ঝলকানি চোখে এসে লাগছে। সে কিছুটা ভয় পায়। তারপর বালিশ আর মাদুর নিয়ে সে বাড়িতে চলে আসে। তারপর কয়েকদিন কেটে যায়। লতিফ মিয়া এই ঘটনা প্রায় ভুলেই যায়। তারও কিছুদিন পরে আবার একদিন রাতে প্রচন্ড গরম পড়ে। সে বালিশ আর মাদুর নিয়ে আবার সেই লিচু গাছের নিচে গিয়ে শুয়ে পড়ে। এবার আর সে ঘুমায়নি। সে হাত পাখা দিয়ে শুয়ে শুয়ে চোখ বুজে বাতাস করছিল। হঠাৎ আবার সেই আলোর ঝলকানিতে তার চোখ ধাঁধিয়ে আসে। সে খেয়াল করে চারপাশে প্রায় দিনের মতো আলোকিত হয়ে গেছে। এবার লতিফ মিয়া কিন্তু বাড়িতে চলে যায়নি। সে এবার বুঝতে চেষ্টা করলো আসলে ঘটনাটা কি, কোথা থেকে আসছে এই আলো। কিছু সময় পরেই আলোটা তার চোখে সহনশীল হয়ে যায়। সে খেয়াল করে লিচু গাছের উপরে একটা ডালে একটা সুন্দরী মেয়ে বসে আছে। আর তার পোশাক থেকেই মূলত এই আলোর ঝলকানিগুলো আসছিল। মেয়েটি লতিফ মিয়ার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। তখন লতিফ মিয়া কিছুটা ভয় পেয়ে যায়। তখন মেয়েটি বলে ওঠে, লতিফ মিয়া, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি মাঝে মাঝে এসে এই লিচু গাছে বসি আর তোমাকে দেখি গাছের নিচে শুয়ে থাকতে। আমি আসলে একজন পরী, আমি তোমাকে চিনি। প্রথমে লতিফ মিয়া কিছুটা ভয় পেলেও পরীর মুখের কথা শুনে তার ভয় কিছুটা কেটে যায়। সেও পরীর কথার জবাব দেয়। এভাবে বেশ কিছুক্ষণ গল্প করার পরে পরীটা বলে, আমি জানি তুমি তোমার বাবাকে সাহায্য করার জন্য অনেক চেষ্টা করো। তোমাদের দুইজনের আয়ে তোমাদের পরিবারের খরচ চালাতে অনেক কষ্ট হয়ে যায়। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাদের আয়ে বরকত দান করেন। এভাবে বেশ কিছুক্ষণ গল্প করার পরে পরীটা চলে যায়। এভাবে প্রায় প্রতিদিনই সেই লিচু বাগানে গিয়ে পরীটার সাথে কথা বলতো। এইদিকে পরীর সাথে কথা বলার পর থেকেই লতিফ মিয়াদের আয় উন্নতি হতে শুরু হয়। আগে যারা 3 বেলা ঠিক মতো খেতে পেত না, তাদের পরিবার এখন আর্থিকভাবে সচ্ছলতা লাভ করে। গ্রামের জায়গা জমি কেনা শুরু করে। এইসব বিষয় গ্রামের কিছু মানুষের নজরে পড়ে যায়। বিশেষ করে লতিফ মিয়াদের বাড়ির কাছে একজন লোক ছিল যার নাম ছিল খলিল বিহারী।
সে পেশায় একজন কৃষক হলেও সে পাশাপাশি কবিরাজি করতেন। লতিফ মিয়াদের এমন উন্নতি দেখে সে তো হিংসায় জ্বলে ওঠে। সে এই লতিফ মিয়াদের বাড়ির উপর নজর রাখা শুরু করে। এইদিকে লতিফ মিয়া আর পরীর সাথে গভীর সম্পর্ক গড়ে ওঠে। প্রায় 1 বছর হয়ে গেছে তাদের দুজনের পরিচয়। একজন আরেকজনের সাথে কথা না বলে যেন থাকতেই পারে না, কথা না বলতে পারলে যেন তাদের দম বন্ধ হয়ে আসে। একদিন রাতে লতিফ মিয়া পরীর সাথে দেখা করার জন্য ঘর থেকে বের হয়। ঠিক সেই সময় এই খলিল বিহারী তাকে দেখে ফেলে। অন্ধকার ছিল, তাই লতিফ মিয়া খলিল বিহারীকে খেয়াল করেনি। সে লিচু গাছের নিচে গিয়ে পরীকে ডাকতেই সে এসে হাজির হয়ে যায়। তারপর হেসে হেসে দুজন গল্প করতে থাকে। দূর থেকে এই খলিল বিহারী দেখে এই লতিফ মিয়া কার সাথে যেন বিড়বিড় করে কথা বলছে, আর তার পাশে আলোর মতো কি জানি দেখা যাচ্ছে। তখন খলিল বিহারী দৌড়ে এই লতিফ মিয়ার কাছে যায়। ততক্ষণে পরীটা সেখান থেকে চলে যায়। খলিল বিহারী লতিফ মিয়ার কাছে জানতে চায় সে কার সাথে কথা বলছিল। তখন লতিফ মিয়া থতমত খেয়ে বলে, কই, কারোর সাথে না তো। তখন খলিল বিহারী বলে, সত্যি করে বল কার সাথে কথা বলছিলি। তখন লতিফ মিয়া বলে, আমি কারোর সাথেই কথা বলছিলাম না। তখন খলিল বিহারী বলে, সত্যি কথা বল, না বললে কিন্তু তোর বিপদ হবে। আমি কারোর সাথেই কথা বলছিলাম না। এই বলে লতিফ মিয়া বাড়িতে চলে যায়। এই খলিল বিহারী কিন্তু খুবই চালাক লোক ছিল। লতিফ মিয়া কিছু না বললেও সে কিন্তু ঠিকই সবকিছু বুঝে গিয়েছিল। পরের দিন যথাসময়ে এই লতিফ মিয়া সেই লিচু গাছের নিচে যায়, কিন্তু সেই পরীটা আর সেই দিন আসেনি। এইভাবে 1 সপ্তাহ চলে যায়, কিন্তু সেই পরীটা আর আসে না। এদিকে লতিফ মিয়া তো নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছে। এইভাবে 1 মাস পার হয়ে যায়, সেই পরীটা আর আসে না। এইদিকে লতিফ মিয়ার অবস্থা তখন খুবই ভয়াবহ। শরীরে মাংস নেই বললেই চলে, শুধু হাড়গুলো দেখা যায়। এভাবে 6 মাস অতিবাহিত হয়ে যায়, সেই পরী আর আসে না। লতিফ মিয়ার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তাকে রাজশাহী হাসপাতালে ভর্তি করা হয়। জায়গা জমি বিক্রি করে তার বাবা আজাদ মিয়া তার চিকিৎসা করায়, কিন্তু মেডিকেল রিপোর্টে তার কোনো রোগ ধরা পড়ে না। তখন তারা চাঁপাইনবাবগঞ্জের একজন হুজুরের সন্ধান পান। তারা তাকে সেখানে নিয়ে যান। সেই হুজুর এই লতিফ মিয়াকে দেখেই চোখের পানি ছেড়ে দেন আর বলেন, অনেক দেরি হয়ে গেছে, ওর উপর কালো জাদু করা হয়েছে। একটা জীবন্ত বিড়ালের গায়ে 1000টা সূচ বিঁধে সেই বিড়ালটাকে হত্যা করে সেই বিড়াল দিয়ে এই ছেলের উপর কালো জাদু করা হয়েছে। তাছাড়া আপনাদের বাড়িঘরও বন্ধ করা হয়েছে, সেই সাথে সাথে এই ছেলেকেও বন্ধ করা হয়েছে। আমি বন্ধনগুলো খুলে দিচ্ছি, আপনারা একে বাড়িতে নিয়ে যান। সবাই তখন লতিফ মিয়াকে বাড়িতে নিয়ে আসে। ওই দিন রাতেই সেই পরীটা সরাসরি এই লতিফ মিয়ার বাড়িতে এসে হাজির হয়। লতিফ মিয়ার হাতটা ধরে অঝরে কান্না করতে থাকে। এই পরীর কান্না দেখে উপস্থিত সবার হৃদয়টা সেদিন কেঁদেছিল। পরীটা কান্না করতে করতে বলে, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না। ওই খলিল বিহারী তোমাকে বান মেরে রেখেছিল যেন আমি তোমার কাছে আসতে না পারি। এই বলে সে আরো অঝরে কান্না করতে থাকে। পরিবারের সবার কাছে সেই খলিল বিহারীর কথা জানিয়ে ফজরের ঠিক আগ মুহূর্তে পরীটা সেখান থেকে বিদায় নেয়। ফজরের ঠিক কিছু সময় পর দুনিয়ার মায়া ত্যাগ করে লতিফ মিয়া না ফেরার দেশে চলে যায়। পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়ে। পরিবারে নেমে আসে এক শোকের ছায়া। লতিফ মিয়াকে রাস্তার থেকে কিছুটা দূরে কবর দেওয়া হয়। রাতের বেলা যেই ওই রাস্তা দিয়ে যেত দেখতো কবরের পাশ থেকে আলোর ঝলকানি দেখা যায়, আর ভেসে আসে একটা মেয়ের কান্নার আওয়াজ। এভাবে প্রায় 1 বছর পর্যন্ত মানুষজন ওই কবরের কাছ থেকে মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়। খলিল মিয়াকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সে পুরোপুরি অস্বীকার করে। তবে মৃত্যুর আগে তারও ঠিক একই পরিণতি হয়েছিল লতিফ মিয়ার মতো। তারও শরীরে কোনো মাংস ছিল না, শুধু হাড়গুলো দেখা যেত। এই ছিল আমাদের আজকের ঘটনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ঘটনাটি তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভয়ের ঘটনা শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবার শারীরিক সুস্থতা কামনা করে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।